আমরা আজকে আলোচনা করব ইকোনমিক লোড ডিসপ্যাচ নিয়ে। ইকোনমিক লোড ডিসপ্যাচ এটা কি? এটা হলো এটা মূলত কোন একটা এরিয়াতে টোটাল যত লোড আছে, অর্থাৎ কোন একটা এরিয়া যেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিছি, সেখানে যতগুলো লোড আছে এই লোডগুলো ওই এরিয়াতে যতগুলো জেনারেশন ইউনিট আছে, অর্থাৎ জেনারেটর আছে, এই প্রত্যেকটা জেনারেটরে এমনভাবে ভাগ করে দেওয়া যেন আমাদের উৎপাদন খরচ বা জ্বালানি খরচ সবচেয়ে কম হয়। অর্থাৎ এটা এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কোনো একটা রিজনের টোটাল লোডকে আমরা যতগুলো জেনারেটিং ইউনিট আছে এই প্রত্যেকটা জেনারেটিং ইউনিটের মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট করে দেই যেন আমাদের ফুয়েল কস্ট সর্বনিম্ন হয়। একই সাথে প্রত্যেকটা জেনারেটরের যে সমস্ত কনস্ট্রেইন আছে, অর্থাৎ কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো যেন ফুলফিল করে, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিট, মিনিমাম লিমিট, প্রত্যেকটা জেনারেটরে এরকম ম্যাক্সিমাম লিমিট থাকে, মিনিমাম লিমিট থাকে, বা অন্য কোনো ট্রান্সমিশন লাইনের কোনো কনস্ট্রেইন থাকতে পারে। এই প্রত্যেকটা কনস্ট্রেইনকে স্যাটিসফাই করে সর্বনিম্ন জ্বালানি খরচ হয় এমনভাবে আমরা এই লোডগুলোকে প্রত্যেকটা জেনারেটিং ইউনিটের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিই। মনে করো, এক্সাম্পল দেই, মনে করো একটা ইলেকট্রিক সিস্টেমে আমাদের তিনটা জেনারেটর আছে, অর্থাৎ তিনটা পাওয়ার প্ল্যান্ট আছে। একটা হলো পাওয়ার প্ল্যান্ট 1, পাওয়ার প্ল্যান্ট 2, পাওয়ার প্ল্যান্ট 3। মনে করি আমাদের মোট চাহিদা হলো 1000 মেগাওয়াট। এই 1000 মেগাওয়াট কে আমাদের এখন এই তিনটা জেনারেটরের মধ্যে ভাগ করে দিতে হবে। অর্থাৎ এই 1000 টোটাল ইলেকট্রিক্যাল কনজাম্পশন হবে 1000 মেগাওয়াট, এবং এগুলোর ডিস্ট্রিবিউশন হবে এই তিনটা জেনারেটরের মধ্যে, জেনারেটর 1, জেনারেটর 2 এবং জেনারেটর 3। এমনভাবে জেনারেটর 1 এর মধ্যে ভাগ করতে হবে, 2 এর মধ্যে ভাগ করতে হবে, অর্থাৎ একটা অংশ মনে করো 400 মেগাওয়াট জেনারেটর 1 এ গেল, 200 মেগাওয়াট জেনারেটর 2 তে গেল, এইভাবে মনে করো আবার 400 মেগাওয়াট ধরো জেনারেটর 3 তে গেল। মানে এটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, মানে এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে যেন সবচেয়ে কম পরিমাণ জ্বালানি খরচ হয়। ঠিক আছে, জ্বালানি খরচ বা ফুয়েল কস্ট যেন সবচেয়ে কম পরিমাণ হয়। তো যে প্রসেসের মাধ্যমে এটা আমরা অপটিমাইজেশন প্রসেসে আমরা এটাকে সলভ করি, আমরা জানি এটা একটা মিনিমাইজেশন কেস। আমরা লাস্ট ক্লাসগুলোতে অপটিমাইজেশন সম্পর্কে আলোচনা করছি। তো এটা যেহেতু একটা মিনিমাইজেশন কেস, আমরা এই অপটিমাইজেশন করে আমরা এই সবচেয়ে লোয়েস্ট এনার্জি কস্টকে বের করি। এইটাকে বলা হয় ইকোনমিক লোড ডিসপ্যাচ। ঠিক আছে, এটার উদ্দেশ্য আমাদের জ্বালানি খরচ কমানো। তো ইকোনমিক লোড ডিসপ্যাচকে সমাধান করার অনেক প্রসেস আছে। তো এখানে আমাদের আলফা ইটারেশন মেথড আছে, তারপরে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার মেথড আছে, আমাদের আরো অনেক আদার্স অনেক মেথড আছে। তো আমরা এখানে আমাদের কয়েকটি মেথড আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব এই ক্লাসে। হ্যাঁ, আর এগুলো সাধারণত আমাদের ন্যাশনাল গ্রিড বা যেখানে জেনারেটর শিডিউলিং করা হয়, যেখানে আমাদের অপারেশন কস্ট এবং ফুয়েল কস্ট কনজাম্পশনকে কমানোর প্রয়োজন হয়, এই সমস্ত জায়গায় আমরা এই ইকোনমিক লোড ডিসপ্যাচ আমরা ইউজ করে থাকি। ইকোনমিক লোড ডিসপ্যাচে ঢোকার আগে আমরা জেনারেটর কস্ট কার্ভ সম্পর্কে আলোচনা করি। জেনারেটর কস্ট কার্ভ এটা মূলত কোনো একটা জেনারেটরের ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশন প্রকাশ করে এই কার্ভগুলোতে। তো এই কার্ভগুলো আমাদের আউটপুটের ধরনের উপরে বা টাইপের উপরে ডিপেন্ড করে আমাদের কয়েক ধরনের হয়। এখানে আমরা এই 4টা ডিফারেন্ট টাইপের জেনারেটর কস্ট কার্ভ আমরা আলোচনা করছি। প্রথমেই আমরা এখানে দেখতেছি ইনপুট আউটপুট কার্ভ, এরপর আছে ফুয়েল কস্ট কার্ভ, এরপরে হিট রেট কার্ভ, 4 নাম্বার আছে ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ। এগুলো ডিটেলস আমরা পরের স্লাইডে দেখব। আচ্ছা, এরপরে আমাদের এখানে নিচে আমাদের কিছু একক দেয়া আছে যেগুলো আমরা আমাদের সামনে ব্যবহার করব। এর মধ্যে 1 নাম্বার হলো বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা হলো আমাদের জুলের সাথে যদি প্রকাশ করি 1 বিটিইউ সমান সমান 1054 জুল। ঠিক আছে, এটা হলো আমাদের একটা ইউনিট যেটা আমরা সামনে ব্যবহার করব। এই বিটিইউ 1 বিটিইউ সমান সমান
1000 মানে 54 জুল, এটা জুলের সাথে আমাদের 1 বিটিউর একটা রিলেশন। এরপরে এই বিটিউ কে যদি আমরা মেগা বিটিউ দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিউ, 1 মেগা বিটিউ সমান সমান আমরা বলতে পারি 1 ইন্টু 10⁶ বিটিউ। এটা আমরা জানি মেগা মানে 10⁶ হয়। তাহলে 1 মেগা বিটিউ বা এমবিটিউ ইকুয়াল টু, আমরা যদি কিলোওয়াটের সাথে রিলেশন প্রকাশ করি, এমবিটিউ জুল বাদ দিয়ে যদি আমরা কিলোওয়াটের সাথে রিলেশন প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি 1 এমবিটিউ সমান সমান 0.293 মেগাওয়াট আওয়ার। ঠিক আছে, এটাকে আমরা যদি মেগাওয়াট আওয়ারে প্রকাশ করি তাহলে আমরা এই রিলেশন পাই। অনুরূপভাবে আমরা 1 মেগাওয়াট আওয়ার পাই এখান থেকে। 1 মেগাওয়াট আওয়ার সমান সমান লিখতে পারি 3.41 এমবিটিউ, অর্থাৎ 3.41 এমবিটিউ ইকুয়াল টু 1 মেগাওয়াট। তো এই রিলেশনগুলো আমরা সামনে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা ইনপুট আউটপুট কার্ভ সম দেখতেছি। তো ইনপুট আউটপুট কার্ভ এটা মূলত আমাদের জেনারেটরের পাওয়ার বা মেগাওয়াট জেনারেটর পাওয়ার এর সাথে, এটা মূলত আমাদের হিট ইনপুট এর সাথে আমাদের জেনারেটর আউটপুট বা মেগাওয়াটের একটা রিলেশন প্রকাশ করছে। জেনারেটরের আউটপুট আমরা এখানে নিচে প্রকাশ করছি এক্স এক্সিসে, এখানে মেগাওয়াটে প্রকাশ করছি জেনারেটর আউটপুট। অর্থাৎ কোন জেনারেটর যদি আমাদের 100, 200, 500 মেগাওয়াট এভাবে আমাদের আউটপুট দেয়, তাহলে তার আমাদের অ্যামাউন্ট অফ হিট ইনপুট, তার কতটুকু ইনপুট লাগবে, মানে হিট এনার্জি কতটুকু ইনপুট দিলে সে আউটপুটে আমাদের এত মেগাওয়াট শো করবে, তার একটা গ্রাফ। ঠিক আছে, রিকোয়ার্ড পার আওয়ার। এখানে আমরা দেখতেছি যে ইনপুট আমাদের এমবিটিউ পার আওয়ার, এখানে ওয়াই অ্যাক্সিসে আমাদের হিট ইনপুট এমবিটিউ এককে দেওয়া আছে। গত আগের লেকচারে দেখে আসছি এমবিটিউ জিনিস আমরা এটা জানি। তো এই এমবিটিউ পার আওয়ার এককে ওয়াই অ্যাক্সিসে যদি ভ্যালুটা ইনপুট করি এবং এক্স অ্যাক্সিসে যদি আমি জেনারেটরের আউটপুটকে ইনসার্ট করি মেগাওয়াট এককে, তাহলে আমরা এই রকম একটা কার্ভ দেখতে পাবো। ঠিক আছে, এরকম একটা কার্ভ দেখতে পাবো। এখান থেকে দেখতেছি যে নির্দিষ্ট পরিমাণ ইনপুট না হওয়া পর্যন্ত আমাদের আউটপুটে কোনো ধরনের মেগাওয়াট আউটপুট আমার আসে না, আর আউটপুট জেনারেট হয় না। আউটপুট জেনারেট করতে গেলে এখানে নির্দিষ্ট পরিমাণ ইনপুট লাগে। এই কারণে এটা মূল বিন্দু থেকে শুরু না হয়ে একটু উপর থেকে শুরু হয়েছে। অর্থাৎ কোন একটা জেনারেটরকে তার পাওয়ার জেনারেট করার আগে কিছু পরিমাণ হিট এনার্জি কনজিউম করতে হয়। ঠিক আছে, তারপর আমাদের যত হিট এনার্জি দিব আমাদের আউটপুট তত বাড়বে, যত হিট এনার্জি দিব আউটপুট তত বাড়বে। এই কারণে এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, এটা একটা স্ট্রেট লাইন হয়ে গেছে। অর্থাৎ যত ইনপুট তত আউটপুট, যত ইনপুট তত আউটপুট। এটা হলো আমাদের ইনপুট আউটপুট কার্ভ। আচ্ছা, এখন আমরা দেখব হিট রেট কার্ভ। ওই ইনপুট আউটপুট কার্ভ থেকেই হিট রেট কার্ভ জেনারেট করা হয়। হিট রেট কার্ভ এবং ইনপুট আউটপুট কার্ভের মধ্যে পার্থক্য হলো, এখানে ওয়াই অ্যাক্সিসে আমাদের এমবিটিউ পার আওয়ারের বদলে এখানে এমবিটিউ পার মেগাওয়াট আওয়ার থাকে। অর্থাৎ আমরা জেনারেটরের আউটপুটের সাপেক্ষে যদি ইনপুটে কি পরিমাণ হিট এনার্জি কনজিউম হয় তাকে প্রতি মেগাওয়াট আওয়ার আউটপুটের সাপেক্ষে যদি স্কেলিং করি, অর্থাৎ এই এমবিটিউটা আমরা প্রতি ঘন্টার সাপেক্ষে না নিয়ে যদি আমরা এই মেগাওয়াট আওয়ারের সাপেক্ষে নেই, অর্থাৎ আমরা যদি এই ইন্টিমেন্টাল ক্রস কার্ভটা ইনপুট আউটপুট কার্ভটাকে আমরা যদি কি বলে এটাকে যদি আমরা মেগাওয়াট আওয়ারে আমরা স্কেল করি, ঠিক আছে, তাহলে আমরা পাই হলো আমাদের হিট রেট কার্ভ। ঠিক আছে, ইনপুট আউটপুট কার্ভকে আমরা স্কেল করছি মেগাওয়াট দিয়ে। মেগাওয়াট দিয়ে যদি আমরা ইনপুট ইনপুট আউটপুট কার্ভকে স্কেল করি তাহলে আমরা এই হিট রেট কার্ভ পাই। এটা পার্থক্য হলো এটাই যে জেনারেটরের আউটপুট বা মেগাওয়াট থাকবে এক্স এক্সিসে, কিন্তু ওয়াই এক্সিসে থাকবে হলো হিট রেট, এটা এমবিটিউ পার মেগাওয়াট আওয়ার স্কেলে। ঠিক আছে, অর্থাৎ যত এমবিটিউ খরচ হইতেছে এটা প্রতি মেগাওয়াট আওয়ারের জন্য কতটুকু এমবিটিউ খরচ হইতেছে এই মানটারে যদি আমি ওয়াই এক্সিসে বসাই তাহলে এই ধরনের একটা আমরা গ্রাফ পাই। ঠিক আছে, এই ধরনের একটা আমরা এখানে গ্রাফ দেখতে পাবো। সহজ ভাষায় যদি আমরা এটা বোঝার চেষ্টা করি
তাহলে দেখব যে ইনপুট আউটপুট কার্ভ আমাদেরকে বলে যে মোট আউটপুট তৈরির জন্য মোট কত ইনপুট লাগে, এটা আমাদের বলে হলো ইনপুট আউটপুট কার্ভ। আর হিট রেট কার্ভ আমাদের যেটা দেখাইতেছে সেটা হলো যে মোট আউটপুট তৈরি করতে প্রতি মেগাওয়াট আওয়ারের জন্য কতটুকু ইনপুট লাগতেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রতি মেগাওয়াট আওয়ার জেনারেশনের জন্য কতটুকু আমাদের ইনপুট এনার্জি আমার লাগতেছে, এমবিটিইউ এককে কতটুকু আমাদের ইনপুট এনার্জি লাগতেছে। খেয়াল করে দেখি এই কার্ভটাতে যে যখন আমাদের মেগাওয়াট আওয়ার প্রোডাকশন কম অর্থাৎ ইনিশিয়াল স্টেজে থাকে তখন কিন্তু আমার এমবিটিইউ পার মেগাওয়াট আওয়ার এটা অনেক বেশি হাই, অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের জ্বালানি খরচ বেশি হয়, অর্থাৎ কম ইউনিট জেনারেট করতে জ্বালানি খরচ বেশি হয়। কিন্তু আস্তে 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 আমাদের লোড যত বাড়তে থাকে আমাদের জ্বালানি খরচ আমাদের আস্তে আস্তে কমতে থাকে, প্রতি মেগাওয়াট আওয়ারে জ্বালানি খরচ কমতে থাকে এবং কমতে 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 এক সময় গিয়ে এটা স্টেবল হয়, তারপরে ধীরে ধীরে আবার একটু বাড়তে থাকে লোড বাড়ার সাথে সাথে হালকা করে। অর্থাৎ এই জায়গায় গিয়ে আমরা দেখতেছি যে আমাদের জ্বালানি খরচ একদম স্টেবল হইতেছে এবং মিনিমাম হয়ে যেতেছে, ঠিক আছে। অর্থাৎ প্রতি মেগাওয়াট আওয়ার প্রোডাকশনের জন্য আমাদের টোটাল এনার্জি কস্ট আমাদের এই পয়েন্টটাতে মিনিমাম, অর্থাৎ ইনিশিয়াল স্টেজে হাই থাকে, আস্তে 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 এটা কমতে শুরু করে, অর্থাৎ এই পরিমাণ প্রোডাকশনের জন্য। অর্থাৎ আমরা যদি কোনো একটা জেনারেটরের প্রোডাকশন কম করি অর্থাৎ লোড যদি কম দেই তাহলে আমাদের জ্বালানি খরচ বাইরে যাবে, ঠিক আছে। আমরা যদি লোড বাড়াইতে থাকলে আমাদের জ্বালানি খরচ আমাদের কমে যাবে, ঠিক আছে, পার মেগাওয়াট আওয়ারে জ্বালানি খরচ আমাদের কমে যাবে। এইটাই আমরা এই হিট রেট কার্ভ থেকে সহজেই বুঝতে পারি। হ্যাঁ, ফুয়েল কস্ট কার্ভ এটাও সিমিলার ওয়েতে আমরা এক্সপ্লেইন করতে পারি। জেনারেটরের টোটাল আউটপুট বা জেনারেটর পাওয়ার মেগাওয়াট রেঞ্জে আমরা যদি এক্স এক্সিসে রাখি, এর সাপেক্ষে আমরা যে ফুয়েলটা দিচ্ছি অর্থাৎ জেনারেটরে যে ফুয়েলটা আমরা দিচ্ছি সেই ফুয়েলের প্রাইস প্রতি ঘন্টায় প্রাইস কত আসতেছে পার আওয়ারে, প্রাইসটা ডলার পার আওয়ার, এটাকে আমরা বোঝাইতেছি ডলার পার আওয়ার। অর্থাৎ ওয়াই এক্সিসে যদি ডলার পার আওয়ার রাখি এবং এক্স এক্সিসে যদি আমরা জেনারেটর পাওয়ার মেগাওয়াট রাখি তাহলে আমরা যে কার্ভটা দেখতে পারবো সেটাই হলো ফুয়েল কস্ট কার্ভ। এই কার্ভ আর ইনপুট আউটপুট কার্ভ দেখতে সেম, পার্থক্য হলো ইনপুট আউটপুট কার্ভের ওয়াই অ্যাক্সিসে থাকে আমাদের টোটাল হলো ইনপুট, অর্থাৎ টোটাল জেনারেটরের কি পরিমাণ হিট কনজিউম করতেছে সেটার পরিমাণটা থাকে, ঠিক আছে। বিটিইউতে পরিমাণ থাকে, পার আওয়ারে পরিমাণ থাকে, আর এখানে পরিমাণটা না দিয়ে টাকা থাকে, ঠিক আছে। ওই জেনারেটরের জন্য কি পরিমাণ এনার্জির জন্য যে পরিমাণ টাকা সেই টাকার অ্যামাউন্টটা থাকে। এই কারণে কার্ভ দুইটা সেম, কার্ভ দুইটা দেখতে সেম, জাস্ট এখানে এনার্জির জায়গায় টাকা দেওয়া আছে, ঠিক আছে। এই কারণে আমাদের এখানে প্যাটার্ন সেম, কার্ভটা সেম। এখানে এটা আমাদের দেওয়া আছে ডলার পার আওয়ার আর ওখানে থাকে আমাদের এমবিটিইউ পার আওয়ার। এই হলো পার্থক্য, ওয়াই অ্যাক্সিসের এইটুকু পার্থক্য। এই কারণে দুইটা কার্ভ সেম, ইনপুট আউটপুট কার্ভ আর ফুয়েল কস্ট কার্ভ। এখানে জাস্ট পার্থক্য হলো এখানে আমাদের কস্টটা উল্লেখ করা থাকে আর ওখানে এনার্জি উল্লেখ করা থাকে, ঠিক আছে। এটাই হলো আমাদের এখানে মূল পার্থক্য। হ্যাঁ, এরপরে আমাদের কার্ভটা হলো ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ বা মার্জিনাল কস্ট কার্ভ। মার্জিনাল বা ইনক্রিমেন্টাল কস্ট কার্ভটা কি? আমরা যদি সিমিলার ওয়েতে এক্স এক্সিসে জেনারেটর পাওয়ার মেগাওয়াট এককে রাখি এবং ওয়াই এক্সিসে আমরা যদি ইনক্রিমেন্টাল কস্ট অর্থাৎ ডলার পার মেগাওয়াট আওয়ার, এখানে পার্থক্যটা হলো ডলার পার মেগাওয়াট আওয়ার, আর আগেরটা কি ছিল ডলার পার আওয়ার, ঠিক আছে। তো এই ডলার পার মেগাওয়াট আওয়ার রাখি তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটাকে বলতেছি ইনক্রিমেন্টাল বা মার্জিনাল কস্ট কার্ভ। এই গ্রাফটা মূলত আমরা পাইতে পারি ডিফারেন্সিয়েটিং দি কস্ট কার্ভ। কস্ট কার্ভকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এই গ্রাফটা পাই, ঠিক আছে। কস্ট কার্ভটা কি ছিল ডলার পার আওয়ার, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ইনক্রিমেন্টাল বা মার্জিনাল কস্ট কার্ভটা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সামনে দেখব এগুলোর ব্যবহার। এখন আমরা আলোচনা করব ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ কস্ট। তো আমরা কস্ট কার্ভ সম্পর্কে জানলাম। এখন
যে কোনো জেনারেটরের কি বলে এটাকে এই এই যে গ্রাফিক্যাল রিলেশন দেখলাম আউটপুটের সাথে ইনপুটের, অর্থাৎ কস্ট আউটপুট মেগাওয়াটের সাথে ইনপুট এনার্জি কস্টের যে একটা রিলেশন দেখলাম, এগুলোকে যদি আমি ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে চাই তাকে বলা হয় ফাংশনাল কস্ট কার্ভ। ঠিক আছে, অর্থাৎ আমাদের কস্ট কার্ভ থাকে বলা হয় কস্ট কার্ভ না, ঠিক একে যদি আমরা ফাংশন আকারে প্রকাশ করতে যাই তাহলে আমরা দুইটা সিস্টেমে একে ফাংশন আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই এই কস্টটাকে। তো এই সিস্টেম দুইটা কি, একটা হলো কোয়াড্রেটিক অর কিউবিক ফাংশন, আর একটা হলো পিসওয়াইজ লিনিয়ার ফাংশন। ঠিক আছে, ওই যে কোনো অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা কস্ট কার্ভ লাগে, কস্ট ফাংশন লাগে, কস্ট ফাংশন। ঠিক আছে, অপটিমাইজেশন যে কোনো অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য একটা কস্ট ফাংশন লাগে। এই কস্ট ফাংশনটা কি, এখানে কোনো একটা জেনারেটরের খরচের ফাংশন, অর্থাৎ কি পরিমাণ সে টাকা ব্যয় করতেছে অথবা কি পরিমাণ সে এনার্জি ব্যয় করতেছে সেটাকে ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, এটাকে বলা হয় কস্ট ফাংশন। ঠিক আছে, এই কস্ট ফাংশনকে দুইটা ঢঙে বা দুইটা সিস্টেমে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হলো কোয়াড্রেটিক অর কিউবিক ফাংশন, ঠিক আছে, আর একটা হলো পিসওয়াইজ লিনিয়ার ফাংশন। তো আমরা এখানে এই অধ্যায়ে আমরা আলোচনা করব কোয়াড্রেটিক রিপ্রেজেন্টেশন। তো কোয়াড্রেটিক রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা যে কোনো একটা কস্ট কার্ভকে কিভাবে আমরা ফাংশনে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হলো সিআই, ফাংশন অফ পিজিআই। সিআই এটা হলো ফাংশন নেম, সিআই হলো ফাংশন নেম, ফাংশন অফ পিজিআই, এই পিজিআই হলো আমাদের ফাংশনের ভ্যারিয়েবল। ঠিক আছে, এখানে আই দিয়ে বোঝাইতেছি আইথ জেনারেটর। যদি 5টা জেনারেটর থাকে তাহলে আমরা বলবো PG1, PG2, PG3, PG4, PG5, এরকম 5টা। যদি একটা জেনারেটর থাকে তাহলে PG1, অর্থাৎ আই দিয়ে বোঝাইতেছে জেনারেটরের সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে হবে আমাদের কি C1, PG1, আরেকটা ফাংশন হবে C2, ফাংশন অফ PG2, আরেকটা ফাংশন হবে C3, ফাংশন অফ PG3। এই আই হলো আমাদের আমাদের যে কোনো অ্যামাউন্ট অফ কি বলে জেনারেটর, যত জেনারেটর ততগুলো ফাংশন এখানে আসবে। ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে আলফা আই, একটা জেনারেটরের জন্য আলফা 1, দুইটার জন্য, দ্বিতীয় নাম্বার জেনারেটরের জন্য আলফা 2, 3 নাম্বার জেনারেটরের জন্য আলফা 3। ঠিক আছে, তাহলে আলফা আই এটা একটা হলো আমাদের কনস্ট্যান্ট, তারপরে প্লাস আরেকটা কনস্ট্যান্ট হলো বিটা আই ইনটু পিজিআই, জেনারেটর 1 এর জন্য বিটা 1 PG1, প্লাস আরেকটা কনস্ট্যান্ট গামা, তো গামা আই পিজি স্কয়ার, পিজিআই স্কয়ার। ঠিক আছে, এখানে এটা হলো স্কয়ার ফাংশন, এটাকে আমরা বলতেছি কোয়াড্রেটিক অর কিউবিক ফাংশনের রিপ্রেজেন্টেশন। তো এটা হলো আমাদের কি কস্ট কার্ভ। ঠিক আছে, এটা হলো আমাদের কস্ট কার্ভ। কস্ট কার্ভকে আমি রিপ্রেজেন্ট করলাম, এটা হচ্ছে আমাদের ফুয়েল কস্ট পার মেগাওয়াট। গ্রাফিক্যালি কিছুক্ষণ আগে আমরা কস্ট কার্ভ করে আসছি না, ডলার পার আওয়ার, এটা হলো এটা। তো কস্ট কার্ভকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই, ইনক্রিমেন্টাল অর মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে এটাকে আমি এখন ডিফারেন্সিয়েট করলে পাবো ইনক্রিমেন্টাল সিআই ফাংশন অফ পিজিআই, এটা হলো ইনক্রিমেন্টাল বা মার্জিনাল কস্ট কার্ভের ফাংশন। এটা কিভাবে পাবো, এই এই প্রথমটাকে ডিফারেন্সিয়েট করব, এই কস্ট কার্ভে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট আমরা পিজিআই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে সিআই পিজিআই ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে, পিজিআই এর সাপেক্ষে, সমান সমান কি হলো, এই আলফা 0 হয়ে গেল যেহেতু কনস্ট্যান্ট। তাহলে বিটাটা কি হলো, এখানে শুধু বিটা আই থাকলো, এটা 1 হয়ে গেল। এরপরে কি গামা আই থাকলো, গামা এই স্কয়ারটা সামনে এসে বললো, বা জাস্ট ডিফারেন্সিয়েট করলাম গামা আই পিজিআই, এখন ডিফারেন্সিয়েট করে আমরা ইনক্রিমেন্টাল কস্ট কার্ভের ফাংশনকে লিখলাম কোয়াড্রেটিক অর কিউবিক ফাংশন রিপ্রেজেন্টেশনে। ঠিক আছে, এখন আমরা একটা ম্যাথ সলভ করব। ঠিক আছে, এতক্ষণ যে ফর্মুলাগুলো আমরা শিখে আসছি এগুলোতে আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব, একটু ডিপলি বোঝার চেষ্টা করি। এটা খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু একটু বুঝতে হবে। ঠিক আছে, জাস্ট একদম ইজি ম্যাথ। তো
এখানে কি বলা আছে? বলা আছে এ 500 মেগাওয়াট জেনারেটর, অর্থাৎ একটা জেনারেটর যেটা আউটপুট দিচ্ছে 500 মেগাওয়াট। ঠিক আছে, তো একটা 500 মেগাওয়াট জেনারেটর ইজ 35% ইফিসিয়েন্ট, অর্থাৎ এই জেনারেটর ইফিসিয়েন্সি হলো 35%। ইফিসিয়েন্সি মানে কি? আমরা কি জানি? কোন একটা জেনারেটরের ইফিসিয়েন্সি মানে হলো ওই জেনারেটরের ইনপুট যা দিব তার 35% আউটপুটে আসবে। ইনপুট যদি 100 দেই তাহলে 35 আসবে আউটপুটে। ইনপুট যদি 1 দেই তাহলে 0.35 আসবে হলো আউটপুটে। ঠিক আছে, এটাই হলো তার এফিসিয়েন্সি। উল্টাটা আউটপুটে যদি 0.35 পাই তাহলে ইনপুটে পাবো হলো 500 মেগা, সরি 1 মেগাওয়াট। তাহলে ইনপুটে আউটপুটে যদি 0.35 পাই তাহলে ইনপুটে পাবো 1 মেগাওয়াট, উল্টা করলে। ঠিক আছে, এটা হলো ইফিসিয়েন্সি, অর্থাৎ ইনপুটে যা দিব আউটপুটে তার 35% পাবো। আচ্ছা, এটা বুঝলাম। এরপরে কি বলছে? ইট ইজ বিং সাপ্লাইড উইথ ওয়েস্টার্ন গ্রেড কোল। ঠিক আছে, মনে করো এখানে আমাদের একটা কয়লা, ধরো ওয়েস্টার্ন গ্রেড কোল, ঠিক আছে, কোনো একটা কোম্পানি আমাদের এক ধরনের কয়লা এখানে আমাদের সাপ্লাই দিতেছে, তাই না? হুইচ কস্ট, যার মূল্য $1.70 পার এমবিটিউ, প্রতি এমবিটিউ পরিমাণ এনার্জির কস্ট হইল $1.70। ঠিক আছে, এবং হ্যাজ 9000 বিটিউ পার পাউন্ড, এবং প্রতি পাউন্ডে, এবং এই কয়লাটার বৈশিষ্ট্য এমন যে এই কয়লার প্রতি পাউন্ডে 9000 বিটিউ এনার্জি আছে। ঠিক আছে, তাহলে কি বুঝতেছি যে একটা কোম্পানি ওয়েস্টার্ন গ্রেড কোল সে একটা কয়লা সাপ্লাই দিতেছে এই জেনারেটরের জন্য, যে জেনারেটরের আমাদের প্রতি এমবিটিউ পরিমাণ এনার্জির জন্য খরচ হইতেছে 1.70 ডলার করে খরচ হচ্ছে। ঠিক আছে, এবং এই কয়লা বৈশিষ্ট্যটাই এমন যে প্রতি পাউন্ডে আমাদের জমা থাকে 9000 বিটিউ পরিমাণ এনার্জি। তাহলে আমাদের চাইছে কি? হোয়াট ইজ দি কোল ইউজেস ইন পাউন্ড পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কত পাউন্ড কয়লা ব্যবহার হইতেছে ওই জেনারেটরের জন্য। অর্থাৎ ইনপুট চাইছে, জেনারেটরের ইনপুট, কয়লা জেনারেটর ইনপুট, এখানে জেনারেটর ইনপুট চাইছে, তাই না? ইনপুট কিভাবে চাইছে? পাউন্ড পার আওয়ারে চাইছে। ঠিক আছে, প্রতি ঘন্টায় কত পাউন্ড আমার ব্যবহার হইতেছে। ঠিক আছে, ওই জেনারেটরে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করতে। আর কি চাইছে? হোয়াট ইজ দি কস্ট, এই যে কয়লা ব্যবহার হইতেছে, ঠিক আছে, প্রতি ঘন্টায় কত পাউন্ড এই যে কয়লা ব্যবহার হইতেছে, এর খরচটা কত পড়তেছে, অর্থাৎ এই কয়লার খরচটা তাহলে প্রতি ঘন্টায় কত পড়তেছে এটা চাইছে। অর্থাৎ প্রতি ঘন্টায় কয়লার খরচ এবং প্রতি ঘন্টায় কি পরিমাণ কয়লা ব্যবহার হইতেছে, এই দুইটা জিনিস আমার এখানে চাওয়া হয়েছে। আচ্ছা, এই দুইটা জিনিস যদি আমরা বুঝি তাহলে এই আমাদের ইনশাল্লাহ প্রবলেমটা আমরা ইজিলি সলভ করতে পারবো। তাহলে এটা বোঝার জন্য আমি কি করি, এখানে হ্যাঁ একটা জেনারেটরকে আমি কল্পনা করি। ঠিক আছে, মনে করো এটা একটা জেনারেটর। ঠিক আছে, এটা একটা জেনারেটর। এই জেনারেটরে এটা হলো ইনপুট, এটা হলো কি আমাদের ইনপুট, আর এটা হলো জেনারেটরের আউটপুট। ঠিক আছে, তো এটা কি ধরনের জেনারেটর? এটা হলো আউটপুটে তৈরি করতেছে 500 মেগাওয়াট, আউটপুটে তৈরি করতেছে 500 মেগাওয়াট। তাহলে ইনপুটে কতটুকু তৈরি হইতেছে এটা আমার বাইর করতে হবে। এটা কিভাবে বাইর করব? এই জেনারেটর এফিসিয়েন্সি দেওয়া আছে কি 35%। 35% মানে কি? 35% মানে হলো আউটপুটে, আউটপুটে যদি 1 মেগাওয়াট তৈরি হয় তাহলে ইনপুটে তৈরি হবে কতটুকু? ইনপুটে তৈরি ইনপুটে তৈরি হবে কতটুকু? ইনপুটে হলো এর 35%, তাই না? তাহলে আমরা পাইতেছি 0.35 মেগাওয়াট। না, সরি, উল্টায় ফেলছি। আচ্ছা, আচ্ছা, আমরা আবার একটু এটাকে ডিলিট করি। হ্যাঁ, এটা জাস্ট উল্টায় গেছে।
এইটা হলো আমাদের আউটপুটে, ঠিক আছে, আর এটা হলো আমাদের ইনপুট। তো আউটপুটে যদি 3.5 মেগাওয়াট তৈরি হয়, তাহলে কতটুকু আমাদের কয়লা দিতে হবে? 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট ইনপুট দিলে আমার এই 1 মেগাওয়াটের 35%, অর্থাৎ 0.35 মেগাওয়াট আমি আউটপুটে পাবো। সহজ জিনিস। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে এখানে 0.35 মেগাওয়াট আউটপুটের জন্য ইনপুট কত? 1 মেগাওয়াট। সুতরাং 1 মেগাওয়াট আউটপুটের জন্য ইনপুট কত? 1/0.35, ঠিক আছে। সুতরাং 500 মেগাওয়াট আউটপুটের জন্য ইনপুট কত হবে? তাহলে 500/0.35, এটা এখানে লিখছি। তাহলে at 35% efficiency required fuel input per hour is 500/35, 500 মেগাওয়াট আওয়ার ডিভাইডেড বাই 30.35, ঠিক আছে, 0.35 ইন্টু আওয়ার, ঠিক আছে। তাহলে এটা পাইলাম আমরা। এটা বুঝতে পারছো তো কিভাবে হলো? তাহলে 35% প্রতি ঘন্টায়, পার আওয়ারে কিভাবে পেলাম? এই যে এখানে যদি পার আওয়ার হিসাব করে দেয় তাহলে এখানে আওয়ার যোগ হয়ে যাবে, ঠিক আছে। এই যে তাহলে 35% এফিসিয়েন্সির জন্য টোটাল ইনপুটটা কত আসবে? 500 মেগাওয়াট আওয়ার ডিভাইডেড বাই 0.35 গুণন আওয়ার, পার আওয়ারের জন্য এখানে একটা আওয়ার আসছে। তো এইভাবে পাইছি আমরা। এইভাবে যদি আমরা করি, এই যে সিস্টেম। এখন দেখো এটা সমান সমান আমরা কিভাবে লিখতে পারি? এখান থেকে মেগাওয়াট আওয়ারটাকে আমার এখন এমবিটিইউ তে কনভার্ট করতে হবে। মেগাওয়াট আওয়ারের সাথে এমবিটিইউ এর সম্পর্ক কি? সম্পর্ক হলো 1 এমবিটিইউ সমান সমান 0.29 মেগাওয়াট আওয়ার। আমরা এটা জানি, এই যে প্রথম স্লাইডে দেখছি। সুতরাং এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি, তাহলে আমরা এই মেগাওয়াট আওয়ারকে এমবিটিইউ এককে কিভাবে কনভার্ট করব? আমরা জানি 0.9 মেগাওয়াট আওয়ার সমান সমান 1 এমবিটিইউ। সুতরাং 1 মেগাওয়াট আওয়ার সমান সমান কি পাবো? 1/0.29 পাবো এমবিটিইউ। সুতরাং এখানে এই 500কে 0.35 দিয়ে ভাগ দিলে কি পাবো? 1428। তাহলে 1428 মেগাওয়াট আওয়ার সমান সমান লিখতে পারি 1428 গুণন 1 ডিভাইডেড বাই 0.29 এমবিটিইউ। ঐকিক নিয়ম জাস্ট। 0.29 মেগাওয়াট আওয়ার সমান সমান যদি হয় 1 এমবিটিইউ, তাহলে 1 মেগাওয়াট আওয়ার সমান সমান কত এমবিটিইউ? তাহলে 1428 মেগাওয়াট আওয়ার সমান সমান কত এমবিটিইউ? জাস্ট ঐকিক নিয়ম করো, তাহলে এটা পাওয়া যাবে। তাহলে এখানে কি পেলাম? মেগাওয়াট আওয়ার, এই মেগাওয়াট আওয়ার কাটাকাটি, এই মেগাওয়াট আওয়ার এই মেগাওয়াট আওয়ার কাটাকাটি থাকতেছে কি? এমবিটিইউ পার আওয়ার। সুতরাং এখানে ক্যালকুলেশন করলে আসতেছে 4924 এমবিটিইউ পার আওয়ার। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে এখন আমার চাইছি কি? আমি চাইছি হলো পাউন্ড পার আওয়ার। সুতরাং এই এমবিটিইউ পার আওয়ার রে আমার পাউন্ড পার আওয়ার বানাইতে হবে, ঠিক আছে। এখন এর সম্পর্কটা কি দেখো? পাউন্ডের সাথে এমবিটিইউ এর সম্পর্ক কি? এখানে আছে কি? এর বৈশিষ্ট্য হলো 9000 বিটিইউ পার পাউন্ড। খেয়াল করো, দেখো 9000 বিটিইউ পার পাউন্ড। এই বিটিইউটারে এমবিটিইউ বানাইতে হবে। তাহলে 9000 বিটিইউ পার পাউন্ড সমান সমান লিখতে পারি, এই 9000 কে তুমি ভাগ দিবা কি দিয়ে? 10⁶ দিয়ে। 10⁶ দিয়ে ভাগ দিলে কি হবে? বিটিইউটা এমবিটিইউ হয়ে যাবে। তাহলে 9000 কে যদি আমি 10⁶ দিয়ে ভাগ দেই, তাহলে থাকে হলো 0.009 এমবিটিইউ, 0.009 এমবিটিইউ। সুতরাং তখন ইজিলি লেখা যাবে যে 0.009 এমবিটিইউ সমান সমান 1 পাউন্ড। এই রিলেশন থেকে বলতে পারে কি? এই রিলেশন থেকে বলতে পারে ঐকিক নিয়ম। আবার আসো ঐকিক নিয়মে, 0.009 এমবিটিইউ সমান সমান 1 পাউন্ড, 1 পাউন্ড, ঠিক আছে, লিখতে পারি। সুতরাং আমি কি লিখতে পারি? 1 এমবিটিইউ সমান সমান 1/0.009। সুতরাং
4924 এমবিটিউ সমান লিখতে পারি 4924 ডিভাইডেড বাই 0.009, যেখানে এটা লিখছি এটাকে ভাগ করছি 0.009 দিয়ে 4924 কে 0.009 এমবিটিউ দিয়ে ভাগ করছি, তাহলে পাই গেছি কি এমবিটিউ কাটাকাটি পাই গেছি পাউন্ড পার আওয়ার। এটা কি পাউন্ড পার আওয়ার, আমরা কি চাইছি পাউন্ড পার আওয়ারই তো চাইছি না। সুতরাং আমরা বলতে পারি ইনপুটে টোটাল কয়লা লাগতেছে কতটুকু, ইনপুটে টোটাল কয়লা লাগতেছে আমার এত পাউন্ড পার আওয়ার 5000 5,47,111 পাউন্ড পার আওয়ার পরিমাণ কয়লা লাগতেছে আমার ইনপুটে। এখন এর দাম কত, এরপরে পার্টটা কি হোয়াট ইজ দ্য কস্ট, তাহলে দাম বের করতে হবে। আবার তো দামটা কিভাবে বের করব, আমরা পাউন্ড পার আওয়ার জানছি, এই পাউন্ড পার আওয়ারটা আমরা জানি। আচ্ছা এটা বাদ দেই, এই যে এখান থেকে দেখো এই যে এমবিটিউ পার আওয়ার, তো এমবিটিউ পার আওয়ার আমরা জানি, এটা যদি জানি এখানে দেখো কস্টের সাথে এমবিটিউ রিলেশন কত, ডলার পার এমবিটিউ, এটা হলো রিলেশন। তাহলে 1 এমবিটিউ এর জন্য ডলার লাগতেছে 1.7, ঠিক আছে 1 এমবিটিউ এর জন্য ডলার লাগতেছে 1.7। সুতরাং এত এমবিটিউ এর জন্য ডলার লাগতেছে কত 1.7 দিয়ে গুণ, এই যে 1.7 দিয়ে গুণ, ঠিক ঐকিক নিয়ম জাস্ট, ঠিক আছে। তাহলে এখানে এমবিটিউ কাটাকাটি এটা পাইতেছে কি ডলার পার আওয়ার, পাইতেছে আমাদের এত ডলার পার আওয়ার। এটাকে যদি ডলার পার আওয়ারে না রেখে আমরা যদি ডলার পার মেগাওয়াট আওয়ারে রাখতে চাই, তাহলে জাস্ট এখানে কি বলে এটাকে এই এমবিটিউটারে, এই যে এখানে এই এমবিটিউটারে মেগাওয়াট আওয়ারে কনভার্ট করবা। এমবিটিউ রে কেমনে মেগাওয়াট আওয়ারে কনভার্ট করে, আমরা এমবিটিউর সাথে মেগাওয়াট আওয়ারের যে রিলেশন আছে সেখান থেকে এমবিটিউ কে মেগাওয়াট আওয়ারে কনভার্ট করবা। কনভার্ট করার পর এটাকে আমাদের প্রাইস দিয়ে গুণ করে দিলে আমাদের পাওয়া যাবে হলো আমাদের কি এই যে ডলার পার মেগাওয়াট আওয়ার, ঠিক আছে। একটা রাখলে হয়েছে, যদি এটাও রাখতে পারো অথবা এটাও রাখতে পারো, আমরা এটাই রাখছি, যদি কনভার্ট করতে চাও তাহলে এটাও রাখতে পারো, ঠিক আছে। এইভাবে আমরা কোন একটা জেনারেটরের আউটপুট যদি আমি জানি, এয়ার এফিসিয়েন্সি যদি জানি, তাহলে ওই জেনারেটরে কি পরিমাণ কয়লা লাগতেছে সেটা আমরা সহজেই বের করতে পারবো, ঠিক আছে। টোটাল কয়লার খরচটা আমরা সহজেই এভাবে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। হ্যাঁ, এই সেকেন্ড ম্যাথটার এক্সাম্পল H2, এটা প্রথম ম্যাথেরই অংশ, ঠিক আছে। প্রথম ম্যাথের ডাটাগুলো আমরা এই ম্যাথের জন্য ব্যবহার করব। তো আমাদের সেকেন্ড ম্যাথে কি বলছে অ্যাজিউম, মনে করো এ 100 ওয়াট ল্যাম্প, 100 ওয়াটের একটা বাতি ইজ লেফট অন বাই মিস্টেক ফর 8 আওয়ার্স। মনে করো তুমি তোমার ঘরে 100 ওয়াটের একটা বাতি ভুলবশত 8 ঘন্টা জ্বালায় রাখছো, অর্থাৎ তুমি বাইরে চলে গেছো, বাতি বন্ধ করার খেয়াল নাই, তো 8 ঘন্টা যাবত 100 ওয়াটের একটা বাতি তোমার ঘরে জ্বলছে, তাহলে কি হবে, অ্যান্ড দ্যাট দি ইলেকট্রিসিটি ইজ সাপ্লাইড বাই দি প্রিভিয়াস কোল প্ল্যান্ট। এবং মনে করো তুমি গত ম্যাথের যে কোম্পানি আছে ওই কোম্পানি তোমার ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ গত ম্যাথের যে কন্ডিশনটা ছিল ওই একই কন্ডিশন এখানে বলবৎ আছে, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লস আর 20%, এবং ওই কোম্পানি থেকে যে ইলেকট্রিসিটিটা আসতেছে, ঠিক আছে, যে ইলেকট্রিসিটি ওই জেনারেটর থেকে আসতেছে তার একটা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লস আছে, অর্থাৎ রাস্তাতে আসার পথে ট্রান্সমিশন লাইনে কিছু লস হবে, এই লসটারে ধরে নিয়েছি 20%। এখন কোশ্চেন হইল হাউ মাচ কোল হ্যাজ বিন ইউজড, তোমার এই 8 ঘন্টা বাতি জ্বালায় রাখার জন্য কি পরিমাণ কয়লা খরচ হইল, ব্যবহার হইল, অর্থাৎ মোট কথা তুমি কি পরিমাণ কয়লা অপচয় করলা ওই 8 ঘন্টা বাতিটা জ্বালায় রাখার জন্য, ওইটা তুমি বের করবা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে বের করব, টোটাল কত কিলোওয়াট আওয়ার, তাহলে আমার এখানে 8 ঘন্টায় যাইতেছে এটা বের করতে হবে। তাহলে একটা বাতির যদি ওয়াট হয় 100, এইটাকে যদি 8 ঘন্টা জ্বালায় রাখি, তাহলে টোটাল আমাদের এখানে এনার্জি হইতেছে 100 × 8 সমান 800 ওয়াট আওয়ার, তাই না। 100 ওয়াটের বাতি 8 ঘন্টা জ্বালাইলে 800 ওয়াট আওয়ার এনার্জি আমাদের লস হইতেছে, ঠিক আছে। 100
গুণন 8, তাহলে 800 ওয়াট আওয়ার। এখন আবার ট্রান্সমিশন লস আছে আসার পথে, সুতরাং আমাদের ট্রান্সমিশন লসটারও কনসিডার করতে হবে, প্লাস 20% ট্রান্সমিশন লস। এই 800 20% আসে হলো 160, এখানে ভুল করে ওরা 200 দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে 800 প্লাস 200 সমান সমান 1000 ওয়াট আওয়ার হয়েছে এখানে, কিন্তু মোট কথা এখানে আসবে হলো 800 প্লাস 160 সমান সমান 960 ওয়াট আওয়ার এখানে আসার কথা, ঠিক আছে, 960 ওয়াট আওয়ার। কিন্তু এখানে একটা ভুল হয়েছে, এখানে 20% জায়গায় সে 200 দিয়ে ধরে ফেলছে, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা এটা কারেক্ট করে নিবা। তাহলে কত আসবে এখানে, আচ্ছা এটাই মনে করি 1000 ওয়াট আওয়ার। 1000 ওয়াট আওয়ার মানে কত, 1 কিলো ওয়াট আওয়ার। 1000 কে 1000 দিয়ে ভাগ করলে আমাদের কি হয়, ওয়াট আওয়ারকে যদি কিলো ওয়াটে কনভার্ট করি তাহলে পাবো হলো 1 কিলো ওয়াট আওয়ার। তাহলে এখানে টোটাল এনার্জি খরচ হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার। তোমরা কি করবা, এখানে যেহেতু একুরেট কারেক্টটা যদি করি তাহলে 960 ওয়াট আওয়ার ডিভাইডেড বাই 1000 যা আসে সেটাই, কত কিলো ওয়াট আওয়ার তোমাদের এখানে এনার্জি, টোটাল এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আমি এখানে এক্সাম্পলে 1 কিলো ওয়াট, 1 কিলো ওয়াটই ধরতেছি আমি এখানে বোঝার সুবিধার জন্য। তাহলে 1 কিলো ওয়াট আওয়ার এনার্জি যে আমি এখানে খরচ করলাম এই আমার এই 8 ঘন্টা 100 ওয়াটের বাতি জ্বালায় রাখার কারণে, এই 1 কিলোওয়াট আওয়ারের জন্য কতটুকু কয়লা খরচ হয় এটা এখন বের করতে হবে। তো প্রথমে আউটপুটে যদি 1 কিলোওয়াট আওয়ার হয়, ইনপুটে অবশ্যই আরো বেশি পরিমাণ এনার্জি দিতে হবে, কারণ এফিসিয়েন্সি 35%, ওই গত ম্যাথে যেরকম করছিলাম, আউটপুটে 1 কিলোওয়াট এনার্জির জন্য ইনপুটে অবশ্যই এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে আমার এটা হিসাব করতে হবে। তাহলে কত পাইতেছি, 1 কিলো ওয়াট আওয়ার ডিভাইডেড বাই 0.35, 35% যেহেতু এফিসিয়েন্সি 35, গত ম্যাথে যেভাবে করলাম, ঠিক আছে। এটা হলো আমার কিলো ওয়াট আওয়ারকে আমি ইনপুটের সাইডে নিই, তাহলে এতটুকু আমার কি লাগতেছে, 1/0.35 এত কিলো ওয়াট আওয়ার ইনপুট আমার এনার্জি হইতেছে। কিলো ওয়াট আওয়ারকে আমি মেগাওয়াট আওয়ার বানাবো, তাহলে কি করতে হবে, কিলোটার 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পাওয়া যাব মেগাওয়াট আওয়ার। মেগাওয়াট আওয়ারটার আমি কি করবো, এমবিটিউ বানাবো, এমবিটিউ। তাহলে কি করবো, আমি এখানে 1/0.29 দিয়ে 0.29 দিয়ে ভাগ করবো, যে গত আগের এক্সাম্পলের ম্যাথের মতো, ঠিক আছে। আর এমবিটিউটারে কি করবো, আমি পাউন্ড বানাবো, তাহলে ওই আগের ম্যাথে এমবিটিউর সাথে যে পাউন্ডের রিলেশন সেটা বসাই দিব 0.009 এমবিটিউ, 1/এমবিটিউ বসাই দিলে আমাদের এই এমবিটিউ কাটাকাটি, এই মেগাওয়াট আওয়ার কাটাকাটি, কিলোওয়াট আওয়ার কাটাকাটি থাকতেছে পাউন্ড। সুতরাং এটা আমার ক্যালকুলেশন করলে আসে ফাইনালি 1.09 পাউন্ড। অর্থাৎ আমি যদি 8 ঘন্টা একটা 100 ওয়াটের বাতি জ্বালায় রাখি, আমার টোটাল কয়লার অপচয় হইতেছে 1.09 পাউন্ড, এতটুকু কয়লার অপচয় আমার হইতেছে। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তাহলে এই দুইটা ম্যাথ আমরা ইজিলি ইনশাআল্লাহ এখন সলভ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখব ইনক্রিমেন্টাল কস্ট এক্সাম্পল, ঠিক আছে। একটা ইনক্রিমেন্টাল কস্ট ফাংশনের একটা এক্সাম্পল দেখি। মনে করি ফর টু জেনারেশন সিস্টেম, টু জেনারেটর সিস্টেম, মনে করো এমন একটা এরিয়া যেখানে দুইটা জেনারেটর আছে, দুইটা জেনারেটর দিয়ে টোটাল পাওয়ার সাপ্লাই হচ্ছে, জেনারেটর 1 বা PG1 এবং জেনারেটর 2 বা PG2। তাহলে ফর জেনারেটর 1 এর কস্ট ফাংশনটা কি হবে, C1 PG1 ইকুয়াল টু ওই কোয়াড্রেটিক রিপ্রেজেন্টেশনে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা PG1 প্লাস গামা PG1 স্কোয়ার, তাই না, এত ডলার পার আওয়ার। এটা হলো আমাদের কস্ট ফাংশন। তো এখানে আলফার জায়গায় যে কোনো একটা কনস্ট্যান্ট, মনে করে এটা 1000, বিটার জায়গায় 20, গামার জায়গায় দিয়েছে 0.01। এটা এক্সাম্পল, একটা র্যান্ডম একটা এক্সাম্পল বোঝানোর জন্য জাস্ট, ঠিক আছে। এটা যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম। অনুরূপভাবে মনে করি সেকেন্ড একটা জেনারেটর, এর কস্ট ফাংশন C2 PG2, ফাংশন নেম C2, ফাংশন হলো PG2 ভেরিয়েবল। তাহলে এখানে আমরা কি পাইতেছি, আলফা মানে হলো 400 প্লাস বিটা 15 PG2 প্লাস গামা হলো 0.03 PG2 স্কোয়ার, এত ডলার পার আওয়ার। এটা হলো আমাদের টোটাল কস্ট ফাংশন। কস্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন। ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন আমরা লিখতে পারি এখানে IC1 PG1 জেনারেটর 1 এর জন্য, জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে আসে এটা এত ডলার পার মেগাওয়াট আওয়ার।
অনুরূপভাবে ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন ফর জেনারেটর 2 আমরা লিখতে পারি, ডিফারেন্সিয়েট করলাম, এই 2 নাম্বার ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলাম, পাওয়া গেলাম এটা। ঠিক আছে, এটা আমাদের দুইটা জেনারেটরের জন্য আমাদের কস্ট ফাংশন এবং ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন কিভাবে লিখি এটার একটা एग्जांपल। এখন মনে করি উপরে যে আমরা एग्जांपलটা দিছি ওই एग्जांपले PG1 অর্থাৎ জেনারেটর 1 জেনারেট করতেছে হলো 250 মেগাওয়াট এবং জেনারেটর 2 বা PG2 ধরো জেনারেট করতেছে 150 মেগাওয়াট। তাহলে আমাদের প্রথম ফাংশনটা অর্থাৎ C1 250 ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই আগের সমীকরণে, এই সমীকরণের প্রথম সমীকরণে আমরা মান বসাই দিব PG1 এর মান বসাই দিলে আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি এখানে 1000 প্লাস 20 ইনটু 250 এত 250 স্কয়ার সমান সমান এত ডলার পার আওয়ার। ঠিক আছে, অনুরূপভাবে জেনারেটর 2 এর জন্য আমাদের কস্ট ফাংশনের ভ্যালু আসতেছে এত ডলার পার আওয়ার। সিমিলার ওয়েতে ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন ভ্যালু পাইতেছি আমরা ডিফারেন্সিয়েট করার পর যে মানটা আসে সেখানে মান বসাই দিলে পাইতেছি 25 পার মেগাওয়াট আওয়ার। ইনক্রিমেন্টাল কস্ট ফাংশন 150 মেগাওয়াটের জন্য আমরা পাইতেছি 24 ডলার পার মেগাওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে এগুলো আমরা एग्जांपल দেখলাম। এখন আমরা আসি আমাদের আসল টপিকে, ইকোনমিক ডিসপ্যাচ ফর্মুলেশন। ইকোনমিক ডিসপ্যাচের মূল উদ্দেশ্যটাই হলো আমাদের অপারেটিং কস্ট কমানো, লোডগুলোকে টোটাল যে লোড সেটাকে বিভিন্ন জেনারেটরের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউশন করে আমাদের অপারেটিং কস্ট, ইনস্ট্যান্টিনিয়াস অপারেটিং কস্ট কমানোটাই হলো আমাদের এই ডিসপ্যাচের মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো আমরা এর আগে আমরা আগের স্লাইডে আমরা কস্ট ফাংশন কিভাবে বের করে এগুলো আমরা শিখছি। তো যতগুলো কস্ট ফাংশন আছে সবগুলো কস্ট ফাংশনকে যোগ করে টোটাল কস্ট ফাংশন বের করা হয়। ঠিক আছে, সুতরাং আমাদের টোটাল কস্ট ফাংশন সিটি সমান সমান লিখতে পারি সামেশন অফ সিআই ফাংশন অফ পিজিআই, যেখানে আই ইকুয়াল টু 1 থেকে m পর্যন্ত যে কোনো নাম্বার, আই হলো নাম্বার অফ জেনারেটর, যতগুলো জেনারেটর ততগুলো আমাদের ফাংশনের সমষ্টি। ঠিক আছে, তো এগুলো সবগুলোকে যোগ করলে যেটা বের হয় সেটা হলো আমাদের টোটাল কস্ট ফাংশন। এটা একটা মিনিমাইজেশন প্রবলেম। তো এখানে আমরা দেখতে পাই যে টোটাল জেনারেশন সমান সমান টোটাল লোড প্লাস টোটাল লস, অর্থাৎ আমরা বলতে পারি সামেশন অফ পিজিআই ইকুয়াল টু পিডি অর্থাৎ টোটাল ডিমান্ড প্লাস পি লসেস টোটাল লস, অর্থাৎ আমাদের টোটাল জেনারেশন সমান সমান টোটাল ডিমান্ড বা টোটাল লোড প্লাস টোটাল লসেস। আমরা ইনিশিয়ালি কি করব, এখানে আমরা জেনারেটর লিমিটকে ইগনোর করব। ইনিশিয়ালি উই উইল ইগনোর জেনারেটর লিমিটস অ্যান্ড দি লসেস। আমরা এখানে এই টোটাল লসটাকে ইনিশিয়ালি ইগনোর করতেছি এবং জেনারেটরের লিমিট, প্রত্যেকটা জেনারেটরে কিছু লিমিট থাকে, যেমন ম্যাক্সিমাম ভোল্টেজ, মিনিমাম ভোল্টেজ, এরকম কিছু শর্ত থাকে বা কনস্ট্রেইন থাকে। আমরা প্রাথমিকভাবে এই ধরনের টোটাল লিমিটগুলোকে আমরা ইগনোর করলাম, করে আমরা টোটাল ইকোনমিক লোড ডিসপ্যাচ ফরমেশন করব। ঠিক আছে, আচ্ছা, মিনিমাইজেশন উইথ ইকুয়ালিটি কনস্ট্রেইন। এখন মনে করি আমরা এই আগের স্লাইডে আমরা কোনো ধরনের কনস্ট্রেইনকে কনসিডারেশন করি নাই, অর্থাৎ সমস্ত ধরনের কনস্ট্রেইনকে কনসিডারেশনের বাইরে রেখে আমরা এই কস্ট ফাংশনটা বের করছি, যেখানে এই এর মধ্যে রিলেশন হলো টোটাল জেনারেশন ইকুয়াল টু টোটাল ডিমান্ড প্লাস টোটাল লসেস। এটা হলো ফর উইদাউট কনস্ট্রেইন। এখন উইথ কনস্ট্রেইন আমরা বের করব ফর ইকুয়ালিটি কনস্ট্রেইন। যদি ইকুয়ালিটি কনস্ট্রেইন থাকে অর্থাৎ কিছু শর্ত থাকে, শর্তগুলো হলো ইকুয়াল শর্ত, অর্থাৎ ইকুয়াল টু টাইপ শর্ত যদি থাকে, সমতা ভিত্তিক কিছু যদি শর্ত থাকে, তাহলে আমরা এর মিনিমাইজেশন কিভাবে করব সেটা আমরা দেখব। তাহলে আমরা কি দেখতেছি, when the minimization is constrained with an equality constraint we can solve the problem using the method Lagrange multiplier। আমরা আগের স্লাইডগুলোতে
আমরা দেখছি অপটিমাইজেশন প্রসেস দেখছি, এখানে আমরা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার সম্পর্কে ধারণা পাইছি। অর্থাৎ কিভাবে আমরা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে ইকুয়ালিটি কনস্ট্রেইনকে সলভ করে আমরা অপটিমাইজেশন করি সেটা আমরা শিখছি। তো সেম ভাবে আমরা এখানে একটা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারকে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডে কিছুটা সমস্যা আছে, আমি এখান থেকে দেখাইতেছি। হ্যাঁ, তাহলে a key idea to modify a constraint minimization problem to be an unconstrained problem. আচ্ছা, তাহলে আমরা কি পাইতেছি? for this original problem আমরা পাইতেছি যে একে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? একে রিপ্রেজেন্ট করতে পারি মিনিমাম ফাংশন অফ x সাবজেক্ট টু g of x equal to 0। এটা আমরা কই থেকে পাইছি? এটা আমরা মিডিয়া কি বলে, এটা আমরা মোটামুটি আগের স্লাইডগুলোতে আমাদের আগের ক্লাস লেকচারগুলোতে আমরা এগুলো শিখছি কিভাবে অপটিমাইজেশন প্রবলেম সলভ করা যায়। সেখানে আমরা দেখছি যে কোনো একটা মিনিমাইজেশন প্রবলেম সলভ করতে গেলে আমাদের এখানে একটা কস্ট ফাংশন নিতে হয় এবং এরপরে একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট নিতে হয়। এটা হলো জি অফ এক্স হলো ফর ইকুয়ালিটি কনস্ট্যান্ট। সুতরাং এই টেকিং কনসিডারেশন অফ ইকুয়ালিটি কনস্ট্যান্ট আমরা এই টোটাল কস্ট ফাংশনটাকে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে মডিফিকেশন করতে পারি। তাহলে আমরা যদি ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারকে অ্যাড করি তাহলে এই ফাংশনটাকে লিখতে পারি ল্যাগ্রাঞ্জ ফাংশন অফ এক্স ল্যামডা ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ ল্যামডা জি অফ এক্স। ঠিক আছে? এটা আমরা অপটিমাইজেশন প্রবলেমে আমরা দেখছি যে এইভাবে আমরা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে আমরা ল্যাগ্রাঞ্জ ফাংশনকে ডিফাইন করতে পারি। তাহলে এটাকে মিনিমাইজ করার জন্য আমাদের নেসেসারি কন্ডিশন কি হবে? নেসেসারি কন্ডিশন হবে আমাদের গ্রেডিয়েন্ট অফ ল্যাগ্রাঞ্জ ফাংশন এক্স এর সাপেক্ষে গ্রেডিয়েন্ট নিব আমরা প্রথমে, আবার এখানে কি হবো ল্যামডার সাপেক্ষে গ্রেডিয়েন্ট নিব। তাহলে এক্স এর সাপেক্ষে গ্রেডিয়েন্ট নিলে এই ল্যাগ্রাঞ্জ ফাংশনটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে গ্রেডিয়েন্ট নেই এটা ইকুয়াল টু 0 হবে, আবার যদি ল্যামডার সাপেক্ষে গ্রেডিয়েন্ট নেই তাহলেও এটা সমান সমান 0 হবে। তো এটা আমরা অপটিমাইজেশন প্রবলেম সলভ করার সময় দেখছি যে এইভাবে আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে, গ্রেডিয়েন্ট হলো আমাদের কি নেসেসারি কন্ডিশন নিয়ে এইভাবে আমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হয়। ঠিক আছে? তাহলে আমাদের উপরোক্ত সিদ্ধান্তের আলোকে আমরা যদি কোনো একটা ল্যাগ্রাঞ্জ ফাংশনকে আমরা সলভ করতে যাই তাহলে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে এভাবে লিখতে পারি যে ল্যাগ্রাঞ্জ পি অফ জি ফাংশন অফ পি জি ল্যামডা ইকুয়াল টু আমরা বলতে পারি সামেশন অফ সি আই পি জি আই প্লাস ল্যামডা সমান সমান এটা কি প্লাস ল্যামডা পিডি মাইনাস সামেশন অফ পিজিআই। এটা আমরা কিভাবে পাইছি? এটা আমরা অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা দেখছি যে ল্যামডা ফাংশনটাকে আমাদের এই যে ইকুয়েশন আছে এখানে একটা ইকুয়েশন এই যে এই সমীকরণে এটাকে যদি আমি পিজিআই কে যদি আমি ডান সাইডে নিয়ে নেই তাহলে কি পিডি মাইনাস পিজিআই, যেহেতু পি লস আমার নাই, পি লস আমি এখানে নেগলেক্ট করছি, তাহলে পিডি মাইনাস পিজিআই ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমি এখানে বসাই দিলাম ল্যামডার সাথে। এটা আমরা অপটিমাইজেশন প্রবলেম সলভ করার সময় এটা আমরা দেখছি যে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? আগের লেকচারগুলো দেখলেই হবে। তো ল্যামডা পিডি মাইনাস সামেশন অফ পিসিআই, তো এইভাবে আমরা লিখতে পারি ফর নো লস, যেহেতু লসটাকে আমরা মিনিমাইজ করছি, নেগলেক্ট করছি। ঠিক আছে? লসটাকে নেগলেক্ট করছি। তাহলে দি নেসেসারি কন্ডিশন ফর এ মিনিমাম আর, তাহলে নেসেসারি কন্ডিশন কি হবে? আমাদের গ্রেডিয়েন্ট নিতে হবে। গ্রেডিয়েন্ট প্রথমে কার সাপেক্ষে? পিজিআই এর সাপেক্ষে, তারপরে আবার গ্রেডিয়েন্ট নিতে হবে ল্যামডার সাপেক্ষে। তাহলে গ্রেডিয়েন্ট নিলাম, তাহলে এটা কি হবে? পার্শিয়াল ডেরিভেটিভ হবে। গ্রেডিয়েন্ট নিলে কি পার্শিয়াল ডেরিভেটিভ, এই ল্যাগ্রাঞ্জ ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ কার সাপেক্ষে? পিজিআই এর সাপেক্ষে নিলাম। তারপর আবার কি পার্শিয়াল ডেরিভেটিভ নিলাম ল্যামডার সাপেক্ষে। ঠিক আছে? তাহলে এটাকে সলভ করলে পাইতেছি কি গ্রেডিয়েন্ট অফ ফাংশন অফ এক্স, ঠিক আছে, প্লাস এটাকে সলভ করলে আমরা কি পাইতেছি? এই যে খেয়াল করে দেখি, এই যে এই যে এই যে এখন দেখো এই ফাংশনটাকে 1 নাম্বার, হ্যাঁ এই যে সমীকরণ নাম্বার দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে এই 1 নাম্বার সমীকরণকে আমি যদি এখন পার্শিয়াল ডেরিভেটিভ করি কার সাপেক্ষে? জিও এই যে পিজিআই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি
তাহলে কি পাইতেছি, এই সিআই ডারে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমি পাইতেছি কি ফাংশন অফ এক্স, ঠিক আছে, প্লাস ল্যামডা কনস্ট্যান্ট। এখানে পিডি হলো আমাদের কি, এই যে এই যে পিজিআই, এটা কি পাইতেছে আমাদের, এই যে পিডি মাইনাস পিজিআই, এই অংশটা কি, এই অংশটা হলো জি অফ এক্স, এই অংশটা হলো আমার জি অফ এক্স, তাই না? তাহলে ইকুয়ালিটি কনস্ট্যান্ট, এটাই তো আমার ইকুয়ালিটি কনস্ট্যান্ট ছিল। এই ইকুয়ালিটি কনস্ট্যান্টটা কি, ইকুয়ালিটি কনস্ট্যান্টটা ছিল আমাদের টোটাল জেনারেশন ইকুয়াল টু আমাদের টোটাল ডিমান্ড প্লাস লসেস, যেহেতু লসেস বাদ সুতরাং জেনারেশন ইকুয়াল টু ডিমান্ড। তো এখান থেকে আমরা পাইতেছি ডিমান্ড মাইনাস জেনারেশন। তো এইটা আমাদের কি জি অফ এক্স, এই যে জি অফ এক্স সমান সমান 0, তাই না? এবং আবার যদি আমি এখানে কি বলে এটাকে, এই যে এন্ড, এই যে পিডি মাইনাস পিজিআই সমান সমান 0, এটা ছিল আমাদের ইকুয়ালিটি কনস্ট্যান্টটা, ঠিক আছে। এই যে আচ্ছা, হ্যাঁ, এই যে এটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ নিলাম, নিয়ে আমি এটাকে সলভ করলাম, তাহলে এটা পাইলাম। হ্যাঁ, তাহলে আবার একটু এটা আমরা ক্লিয়ার হই। তাহলে এটা আমরা তো জানি, এটা আবার একটু প্রথম থেকে দেখি। এটা হলো আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন। তো ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন আমরা লিখলাম কিভাবে, প্রথমে এটা হলো আমাদের ফাংশন অফ এক্স বা কস্ট ফাংশন, যেটা সেই কস্ট ফাংশনের সাথে আমাদের ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার ইনটু জি অফ এক্স, এটা আমাদের কি, এটাও আমাদের হলো আমাদের ফাংশন অফ জি অফ এক্স, ঠিক আছে। এটা এই ফাংশন অফ জি অফ এক্সটা কোনটা ছিল, ফাংশন অফ জি অফ এক্সটা ছিল আমাদের এই যে আগের স্লাইডের, যদি যাই, এই যে এই যে ফাংশন অফ জি অফ এক্স আমাদের, এই যে যেটা, এটা ছিল আমাদের ফাংশন অফ জি অফ এক্স। এখান থেকে আমরা কি লিখতে পারতাম, এখান থেকে এটাকে আমরা লিখতে পারি এভাবে যে এটা সমান সমান আমাদের জি অফ এক্স সমান সমান, আমরা কি লিখতেছি এখান থেকে যে পিডি মাইনাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে এম পি অফ জিআই, ঠিক আছে। এটাই হলো জি অফ এক্স, এইটাই হলো ওভারঅল জি অফ এক্স। এই জি অফ এক্স এর মানটাই আমরা ওই আমাদের এই স্লাইডে বসাইছি। আবার এই স্লাইডে যাই, হ্যাঁ, এই যে আমাদের এই স্লাইডে আমরা এটা বসাইছি, ল্যামডার সাথে এই জি অফ এক্স এর মানটা বসাইছি, যেহেতু লসটাকে আমরা এখানে নেগলেক্ট করছি। তাহলে এই ল্যাগ্রাঞ্জ ফাংশনটাকে আমরা এখন কি পার্শিয়াল ডেরিভেটিভ করব। প্রথমে গ্রেডিয়েন্ট নিব কার সাপেক্ষে, জি অফ আই এর সাপেক্ষে, তাহলে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করলে নিব জি অফ আই এর সাপেক্ষে, তারপর আবার কি করব, এটাকে আবার ল্যামডার সাপেক্ষে করব, এই যে এখানে ল্যামডার সাপেক্ষে করলাম। এখন এই ফাংশনটাকে প্রথমে জি অফ আই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, করলে আমাদের কি আসবে, এইটুকুকে আমি যদি সলভ করি, এইটুকুকে যদি আমি সলভ করি, তাহলে আমি পাবো হলো এই ইকুয়েশনটা। কিভাবে পাবো, খেয়াল করে দেখি, এখানে ফাংশন অফ সিআই, ফাংশন অফ পিজিআই, সিআই ফাংশন অফ পিজিআই, এই প্রবলেমটা কি, এটা মূলত আমাদের ফাংশন অফ এক্স, এটা হলো আমাদের ফাংশন অফ এক্স। আর এই ল্যামডার সাপেক্ষে এই অংশটা কি, জি অফ এক্স, এই অংশটা হলো আমার জি অফ এক্স, তাহলে প্লাস ল্যামডা ইন্টু জি অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এইটুকুকে যদি আমি সলভ করি, আমি পাইতেছি হলো এইটা পাইতেছি। এখন আবার দেখো ল্যামডার সাপেক্ষে এখন আবার পার্শিয়াল ডেরিভেটিভ করি, এই ল্যামডার সাপেক্ষে যদি আমি করি, তাহলে কি পাইতেছি, খেয়াল করে দেখো, এই 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে এই অংশটুকুতে কোনো ধরনের ল্যামডা নাই, যেহেতু ল্যামডা নাই তাহলে এটা কনস্ট্যান্ট 0, এটা বাদ। তারপরে অংশ দেখো, এখানে ল্যামডার সাথে একটা কোএফিশিয়েন্ট আছে, তাহলে
ল্যামডা ডি ডি ল্যামডা বাই ডি ল্যামডা ইকুয়াল টু 1 আর এই কোএফিসিয়েন্টটা তখন থেকে যাবে। তাহলে আমরা কি পাইতেছি, এইটুকুকে যদি আমরা সলভ করি, অর্থাৎ এইটাকে যদি আমি সলভ করি তাহলে কি পাইতেছি, অর্থাৎ এইটুকুর মধ্যে যদি আমি ল্যামডার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাইতেছি এটা ল্যামডা 1 হয়ে যাইতেছে আর থাকতেছে তার সহগটা আমার কি পিডি মাইনাস সামেশন অফ পিজিআই, পিডি মাইনাস সামেশন অফ পিজিআই ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি সলভ করে এই অংশটা পাইতেছি। এখন একটা জিনিস খেয়াল করে দেখি যে এইটাকে সলভ করলে এখন কি হয়, ফাংশন অফ এফ অফ এক্স, এই জিনিসটা সলভ করা মানে কি, এই জিনিসটা সলভ করা মানে হলো এইটাকে আমার এই কি বলে এই জিনিসটাকে এখন পিজিআই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করা। পিজিআই মানে কি, যদি আমাদের দুইটা জেনারেটর থাকে তাহলে পিজি ওয়ান এবং পিজি টু, তিনটা জেনারেটর থাকলে পিজি ওয়ান, পিজি টু, পিজি থ্রি। মনে করি এখানে কল্পনা করি আমার দুইটা জেনারেটর আছে, দুইটা জেনারেটর যদি কল্পনা করি তাহলে আমার কি হবে, এইটাকে যদি আমি এখন একবার পিজি ওয়ান একবার পিজি টু এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এটা রেজাল্ট কি আসবে, আমি রেজাল্টটা দেখি। এই যে আমরা এখান থেকে এটা রেজাল্টটা দেখতে পাইতেছি, এই যে টোটাল কস্ট সমান সমান ফর কস্ট জেনারেটর 1 কস্ট ফর জেনারেটর 2। তাহলে কস্ট ফর জেনারেটর 1 কি আছে, আলফা 1 প্লাস বিটা 1 পিজি 1 প্লাস গামা 1 পিজি 1 স্কয়ার। আমরা ওই কোয়াড্রেটিক ফর্মে যদি আমরা এটাকে লিখি, প্লাস জেনারেটর 2 এর জন্য কি লিখতে পারি, আলফা 2 প্লাস বিটা 2 পিজি 2 প্লাস গামা 2 পিজি 2 হোল স্কয়ার। ঠিক আছে, এখন এইটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি, ডাই টোটাল কস্ট বাই ডাই পিজি ওয়ান, ডাই টোটাল কস্ট বাই ডাই পিজি ওয়ান সমান লিখতে পারি পিজি ওয়ান যেখানে যেখানে আছে সেটা শুধু থাকবে, বাকিটা কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট 0। এখানে পিজি ওয়ান আছে তাহলে বিটা ওয়ান এখানে থাকলো, প্লাস এখানে আমাদের পিজি ওয়ান আসছে তাহলে আমরা কি পাইতেছি 2 গামা 1 পিজি ওয়ান, তাহলে এটা পাইতেছি। আর পিজি টু অংশটুকু পুরোটা 0 হয়ে গেল। অনুরূপভাবে আমরা যদি পিজি টুর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি পাইতেছি, পিজি ওয়ান এর পোর্শন পুরোটা 0 হয়ে গেল, পিজি টুর পোর্শনে শুধু পাইলাম বিটা 2 প্লাস 2 গামা 2 পিজি 2। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো এখানে বিটা প্লাস 2 গামা 1 পিজি 1 আর এখানে পাইতেছি বিটা 2 প্লাস 2 গামা 2 পিজি 2। এটা কি, এটা ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ, ইনক্রিমেন্টাল কস্ট কার্ভের ফাংশন। ঠিক আছে, আমরা জানি কি কস্ট কার্ভকে ডিফারেন্সিয়েট করলে কি আমাদের ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ হয়। সুতরাং আমরা লিখতে পারি এইভাবে যে ফাংশন অফ এক্স কে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমি পাইতাছি কি আমাদের কস্ট কার্ভের ডিফারেন্সিয়েশন, কস্ট কার্ভের ডিফারেন্সিয়েশন পাইতাছি বা ইনক্রিমেন্টাল কস্ট কার্ভ পাইতাছি, যেখানে i ইকুয়াল টু 1 থেকে m পর্যন্ত। আচ্ছা, অনুরূপভাবে আমরা এই অংশটাকে সলভ করি, এই যে এই অংশটাকে সলভ করি তাহলে কি পাবো, এই অংশটাকে সলভ করলে খেয়াল করে দেখো এখানে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ ল্যামডার সাপেক্ষে। ঠিক আছে, তাহলে ল্যামডার সাপেক্ষে যদি আমরা করি তাহলে আমরা কিভাবে পাইতেছি, আমরা এই এক্সাম্পলে দেখি। হ্যাঁ, তাহলে জি অফ এক্স সমান লিখতেছি আমাদের টোটাল ডিমান্ড মাইনাস পিজি ওয়ান মাইনাস পিজি টু, অর্থাৎ টোটাল ডিমান্ড মাইনাস সামেশন অফ জেনারেশন যেহেতু দুইটা পিজি ওয়ানের জন্য পিজি টু সাপেক্ষে এই জন্য মাইনাস পিজি ওয়ান মাইনাস পিজি টু। ঠিক আছে, এটা আমরা লিখলাম এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে এখানে পিডি মাইনাস সামেশন অফ পিজিআই আছে না, এর জায়গায় লিখলাম পিজি ওয়ান মাইনাস পিজি টু। ঠিক আছে, অর্থাৎ টু জেনারেটর, দুইটা জেনারেটর আই এর মানে একবার 1 একবার 2, তাহলে এই ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে আমরা কি করতে হবে, ল্যামডার সাপেক্ষে আমার এখন পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। তাহলে ল্যামডার সাপেক্ষে যদি আমরা করি তাহলে কি পাইতেছি, ডাই জি অফ এক্স বাই ডাই পিজি ওয়ান, একবার পিজি ওয়ান এর সাপেক্ষে করলাম তাহলে আমরা কি পাইতেছি, এক মিনিট হ্যাঁ এই যে তাহলে আমরা এই যে এটা করবো আমরা গ্রেডিয়েন্ট অফ জি অফ এক্স, এটা করবো আমরা। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এই জি অফ এক্স মানে কোনটা, যেটুকু এই অংশটুকু জি অফ এক্স, এই অংশটুকু তো জি অফ এক্স ছিল,
তো এটার সাথে আমরা যদি করি গ্রেডিয়েন্ট মানে কি একবার pg1 একবার pg2, তাহলে এটাকে যদি আমি এখন করি এই যে এটাকে সরি এটাকে না, এখন সলভ করতেছি এই অংশটা। আচ্ছা এই অংশটা না, আচ্ছা এই অংশটুকু সলভ করতেছি, ঠিক আছে। এইটা এই সমীকরণই আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি পাইতেছি, এই যে গ্রেডিয়েন্ট অফ জি অফ এক্স। তাহলে জি অফ এক্স কে যদি সলভ করি তাহলে আমরা কি পাইতেছি, জি অফ এক্স এর মান বসাইলাম, এটা এই যে এটা হলো জি অফ এক্স এর মান। তাহলে এটাকে আমরা এখন প্রথমে পার্শিয়াল ডেরিভেটিভ করব pg1 এর সাপেক্ষে, pg1 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে -1। অনুরূপভাবে এটাকে pg2 এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে pg2 এর সাপেক্ষে করলে এটা হবে -1। এরকম ভাবে যদি আমার এখানে m পরিমাণ জেনারেটর থাকতো তাহলে প্রত্যেকটারে যদি আমি পার্শিয়াল ডেরিভেটিভ করতাম আমি পাইতাম হলো -1, প্রত্যেকটার জন্য এর ভ্যালু হতো -1। এই কারণে এই গ্রেডিয়েন্ট অফ জি অফ এক্স ইকুয়াল টু -1, এর ডাইমেনশন হলো m ইনটু 1, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের জন্য এর ভ্যালু হলো -1, যেটা ম্যাট্রিক্স আকারে লিখলে এর এলিমেন্ট হলো m ইনটু 1 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা আমাদের ইকোনমিক ডিসপ্লেস ল্যাগ্রাঞ্জিয়ান। আমরা দেখলাম কিভাবে এখান থেকে আমি জি অফ এক্স মানে এগুলো কিভাবে আমরা পাই। তো এখন এই টোটালটার উপরে একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল থেকে জিনিসটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই যে এই এক্সাম্পলে আমরা মনে করি এখানে দুইটা জেনারেটর আছে, দুইটা জেনারেটর, একটা হলো জেনারেটর 1 pg1 আর একটা জেনারেটর 2 pg2। টোটাল ডিমান্ড হলো আমাদের 500 মেগাওয়াট। এটা জেনারেটর 1 এবং জেনারেটর 2 এর মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে, যেখানে আমাদের অপারেটিং কস্ট হবে মিনিমাম। এটা আমার বের করতে হবে। বের করতে হবে কি অপারেটিং কস্ট মিনিমাম ওই কন্ডিশনে হবে, ওই কন্ডিশনটা বের করতে হবে, অপটিমাম পয়েন্টটা বের করতে হবে এবং এই 500 মেগাওয়াটটাকে দুইটা জেনারেটরের মধ্যে ভাগ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কস্ট ফাংশন দেয়া আছে। মনে করো একটা কস্ট ফাংশন আমার প্রবলেমে দেয়া আছে। এটা হলো ফর জেনারেটর 1 এর জন্য কস্ট ফাংশন, এটা হলো ফর জেনারেটর 2 এর জন্য আমার কস্ট ফাংশন, দুইটার জন্য দেয়া আছে। এখন ইউজিং ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার মেথড, ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার মেথড ইউজ করে আমরা যদি সলভ করতে চাই, আগের এক্সাম্পলে আমরা কি দেখছি, এটাকে সলভ করতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, হ্যাঁ, এই যে আমাদের আগের যে স্লাইডটা পড়লাম, এখানে দেখো, এখানে এখানে এই ইকুয়েশনটা আমরা খেয়াল করি, গ্রেডিয়েন্ট অফ ফাংশন অফ এক্স প্লাস ল্যামডা গ্রেডিয়েন্ট অফ জি অফ এক্স ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে আমি কনসিডারেশনে নিয়ে এই ইকুয়েশনের আলোকে আমরা এখন ওই প্রবলেমটাকে সলভ করি। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাংশন অফ এক্স, ঠিক আছে। এটা এটা মানে কি, এটা মানে হলো যেটা ডি অফ ডি বাই ডি জি পিজিআই ফাংশন অফ সিআই ফাংশন সিআই ফাংশন অফ পিজিআই। তাহলে এটা, ঠিক আছে, এটার মান হলো আমাদের এটা। আবার এখানে জি এক্স এর মান কত, এখানে গ্রেডিয়েন্ট অফ জি এক্স এর মান কত আসছে -1। তাহলে এই সমীকরণে জি অফ এক্স এর মান বসাবো -1, -1 বসালে কি হবে, -1 গুণন ল্যামডা মানে কি মাইনাস ল্যামডা, এখানে হবে মাইনাস ল্যামডা। আর এই সমীকরণের মান কোনটা হবে, মান হবে এইটা। তাহলে আমরা নিচের স্লাইডে যাই, দেখো এইগুলি করছি আমরা, এই যে এই যে ডিফারেন্সিয়েট করছি আর এখানে হয়েছে মাইনাস ল্যামডা। এই মাইনাস ল্যামডা কিভাবে আসলো, মাইনাস ল্যামডা আসলো ওই যে আগের স্লাইডে আমাদের এই যে এই মানটা জি অফ এক্স এর মান -1, এইটা আমরা এই সমীকরণে বসাইছি, বসাইলে -1 গুণন ল্যামডা সমান সমান মাইনাস ল্যামডা। আর এটার জায়গায় বসাইছি এইটা, এইটা এটা মানে কোনটা, এটা মানে হলো এখানে ফর জেনারেটর 1 এটার মান হলো সি অফ 1, ঠিক আছে, C1 C1 PG1। আর জেনারেটর 2 এর জন্য এটা আসবে হলো C2 ফাংশন অফ C2 আর হলো PG2। এটা 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 ডিফারেন্সিয়েশন মাইনাস ল্যামডা। এখন এটাকে সলভ করব, এটা এটা মানে কোনটা, C1 এর কোনটা, এই ফাংশনটা, এই ফাংশনটাকে এখন PG1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, করার পর আমার আসলে এইটা মাইনাস ল্যামডা। এখন এই ফাংশনটাকে আমি PG2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, করার পর আমার আসে এইটা মাইনাস ল্যামডা সমান সমান 0। তাহলে এই দুইটা সমীকরণ পাইলাম।
খেয়াল করে দেখো এই দুইটা সমীকরণের মধ্যে আমার আননোন আছে তিনটা, একটা হলো pg1, একটা pg2 আর একটা ল্যামডা, কিন্তু সমীকরণ হলো দুইটা, সুতরাং আমার আরো একটা সমীকরণ লাগবে। ওই সমীকরণটা কোনটা? ওই সমীকরণ হলো আমার ইকুয়ালিটি কনস্ট্রেইন্টের যে সমীকরণ, ঠিক আছে? ওই সেম অ্যাজ আমাদের এই অপটিমাইজেশনের যে মেথডগুলো দেখাইছিলাম সেখানেও আমরা একইভাবে কিন্তু সমাধান করছি, ঠিক আছে? যদি সমীকরণ একটা শর্ট পড়ে আর একটা সমীকরণ কোনটা নিছি, ওই ইকুয়ালিটি কনস্ট্রেইন্ট যেটা আছে সেটা, ঠিক আছে? এই ইকুয়ালিটি কনস্ট্যান্ট কি? ডিমান্ড মাইনাস জেনারেশন ইকুয়াল টু 0, ডিমান্ড মাইনাস জেনারেশন ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এটাকে আমরা নিলাম, নিলে এই তিনটা সমীকরণের মধ্যে এখন আমাদের তিনটা আননোন, তিনটা সমীকরণ, আমরা এগুলোকে ইজিলি সলভ করতে পারবো। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে তিনটা আননোন, তিনটা সমীকরণ, এগুলোকে সলভ করলাম। সলভ করলে আমি pg1, pg2 এবং ল্যামডার মান এখান থেকে সহজেই বের করতে পারবো। তাহলে এখান থেকে দেখতেছি যে জেনারেটর 1 এর জন্য আমি বরাদ্দ করলাম 312.5 মেগাওয়াট, জেনারেটর 2 এর জন্য বরাদ্দ করলাম 187.5 মেগাওয়াট, ঠিক আছে? আর আমাদের ল্যামডার মান আমাদের আসলো এটা। তাহলে এই সমীকরণে আমাদের এই কস্ট ফাংশনে এই টোটাল মানটা বসাই দিলেই আমরা আমাদের টোটাল কস্ট ফাংশন সহজে বের করে ফেলতে পারতেছি। একই সাথে আমাদের জেনারেটর 1 এবং জেনারেটর 2 এর জন্য আমাদের এই ডিমান্ড ডিস্ট্রিবিউশন করে ফেলতে পারতেছি, এবং এই পয়েন্টটাতে আমাদের টোটাল কস্ট ফাংশন যদি ক্যালকুলেশন করি তাহলে দেখব এই পয়েন্টটাতে আমার সবচেয়ে বেশি খরচ কম আসবে, ঠিক আছে? অর্থাৎ অপারেটিং কস্ট সবচেয়ে বেশি খরচ কম আসবে। তাহলে সবচেয়ে কম খরচ কোনটা? আমরা এই টোটাল কস্ট ফাংশনের মধ্যে যদি মানগুলো বসাই দেই তাহলে আমরা এটা পাই যাব। টোটাল কস্ট ফাংশন কাকে বলে? টোটাল কস্ট ফাংশন হলো আমাদের এই যে সামেশন অফ, এই যে এটা সামেশন অফ c1 ফাংশন প্লাস c2 ফাংশনের ফলাফল। এই মানগুলো বসাই দিলে এই আমাদের সিটি বাই টোটাল কস্ট ফাংশন, ঠিক আছে? এখানে এটা বের করে নাই, ঠিক আছে? তাহলে এভাবে আমরা যে কোনো একটা প্রবলেম, ইকুয়ালিটি কনস্ট্রেইনের প্রবলেমের আমরা অপটিমাম পয়েন্ট, অপটিমাম ভ্যালু বের করতে পারি, যেখানে আমাদের প্রত্যেকটা জেনারেশনের জন্য কতটুকু লোড ডিস্ট্রিবিউশন হইতেছে এবং এর ফলে আমাদের কস্ট ফাংশন কত হইতেছে এগুলো আমরা এখান থেকে সহজে ক্যালকুলেট করে ফেলতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এই স্লাইড এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট স্লাইডে আমরা আরো অনেক কিছু আলোচনা করব, নতুন কিছু মেথড শিখব।